হ্যাঁ বন্ধুরা, সমুদ্রের তলায় পড়ে আছে এটি হলো টাইটান সাবমার্সিবল, যা 2023 সালে 5 জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। 18 জুন 2023 সকাল 9টা 15 মিনিটে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে উত্তর আটলান্টিক মহাসাগরে টাইটান সাবমার্সিবল ডুব মারে। এতে বসে থাকা 5 জন যাত্রীর জন্য এই অভিযানটি উত্তেজনাপূর্ণ হতে চলেছিল, কারণ তারা সমুদ্রের 3800 মিটার নিচে নিজের চোখে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ প্রথমবার দেখতে চলেছিল। সমুদ্রে ডুব দেওয়ার প্রায় 1.5 ঘন্টা পর টাইটান থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যে যোগাযোগ আর কোনোদিনও সম্ভব হয়নি। টাইটানের সাথে কি হয়েছিল, তাতে বসে থাকা যাত্রীদেরই বা শেষ পরিণতি কি ছিল? এই ঘটনাটি ঘটবার পর সারা পৃথিবীতে এই ঘটনাকে কেন্দ্র করে ভীষণভাবে আলোচনা শুরু হয়। 2 দিন ধরে সার্চ অপারেশন চলার পর একটি খবর প্রকাশ পায়। সার্চ অপারেশন টিমটি টাইটানের কিছু বিক্ষিপ্ত অংশ খুঁজে পায়, যা স্পষ্ট করে যে সাবমার্সিবলটির মধ্যে আর কেউ বেঁচে নেই। আজ 2024-এ প্রায় শেষে এসে প্রথমবারের মতো অফিসিয়াল বিবরণ প্রকাশিত হয়েছে টাইটান সাবমার্সিবল দুর্ঘটনাকে নিয়ে। মার্কিন কোস্টগার্ড তদন্ত করবার পর টাইটান এবং টাইটানের উপরে থাকা মাদারশিপ পোলার প্রিন্সের মধ্যে হয়ে যাওয়া কথোপকথন প্রকাশ করেছে। সমুদ্রের মধ্যে টাইটানের সাথে মাদারশিপের কি কথাবার্তা হয়েছিল, টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে পৌঁছানোর পর তারা কি দেখেছিল। Those who doesn't know anything about the Titan incident, তাদের জন্য বলে রাখি, 15 এপ্রিল 1912 সালে পৃথিবী খ্যাত টাইটানিক জাহাজ সমুদ্রে ডুবে যায়। 73 বছর পর টাইটানিক জাহাজের অবশিষ্টাংশ বিজ্ঞানীরা খুঁজে পায় উত্তর আটলান্টিক মহাসাগরে। এরপর টাইটানিক জাহাজের অবশিষ্টাংশ নিয়ে অনেক গবেষণা চলে। বিজ্ঞানীরা টাইটানিক জাহাজের অবশিষ্টাংশ থেকে টাইটানিক জাহাজের অনেক রহস্য ভেদ করতে সক্ষম হয়। তারা পরীক্ষা করে পায় যে 2030 সালের মধ্যে টাইটানিক জাহাজের অবশিষ্টাংশ সমুদ্রের কারেন্ট এবং ব্যাকটেরিয়াল ডিকের কারণে সমুদ্রে মিশে যাবে। এমতো অবস্থায় ওশান গেটের সিইও স্টকটন রাশ এটাকে একটি সুযোগ হিসাবে দেখে, মুনাফা কামানোর সুযোগ। 2009 সালে ওশান গেট কোম্পানির জন্মই হয়েছিল গভীর সমুদ্রে পর্যটনের মাধ্যমে মুনাফা অর্জন করবে বলে। তাই তারা ঠিক করে টাইটানিক জাহাজের অবশিষ্টাংশ দেখানোর জন্য একটি সাবমার্সিবল তৈরি করবে। সাবমার্সিবল হলো সাবমেরিনের মতনই সমুদ্রের গভীরে প্রবেশ করতে পারে, কিন্তু সাবমেরিন নিজে থেকে সমুদ্রের গভীরে নামতে পারে এবং নিজে থেকেই সমুদ্রের গভীর থেকে সমুদ্রের উপরে আসতে পারে। তবে সাবমার্সিবল এমনটা করতে পারে না। সাবমার্সিবলকে উপরে থাকা জাহাজ সমুদ্রের গভীরে পাঠাতে এবং গভীর থেকে উপরে আনতে সাহায্য করে। এই উপরে থাকা জাহাজটিকে সাবমার্সিবলের মাদারশিপ বলা হয়ে থাকে। সাধারণত বিজ্ঞানীরা যে সকল সাবমার্সিবল নিয়ে গভীর সমুদ্রে অন্বেষণ করতে বা অতীতে টাইটানিক জাহাজের অবশিষ্টাংশের কাছে গেছে তা গোলাকার হয়ে থাকে, যাতে গভীর সমুদ্রের চাপ সাবমার্সিবলের সব অংশে সমানভাবে পড়ে এবং সেটা জলের চাপকে সহ্য করে নিচের দিকে যেতে পারে। কিন্তু গোলাকার সাবমার্সিবলে 2-এর বেশি মানুষ বসতে পারে না এবং ওই 2 জনের মধ্যে একজন ওই সাবমার্সিবলটিকে কন্ট্রোল করত। মানে সাবমার্সিবলের কোম্পানির লোক একজন এবং একজন বিজ্ঞানী বা সাধারণ মানুষ বসতে পারত একটি সাবমার্সিবলে। কিন্তু ওশান গেটের প্রাক্তন সিইও এই অভিযানগুলোতে মাত্র একটি টিকিট বিক্রি করতে চাইছিল না। তিনি চাইছিলেন এমন একটি সাবমার্সিবল তৈরি করতে যার মাধ্যমে একাধিক মানুষ যেতে পারবে এই অভিযানগুলোতে, ফলে একাধিক টিকিট বিক্রি হবে। এরপর ওশান গেট এমন একটি সাবমার্সিবল তৈরি করে যেখানে 5 জন যাত্রী একবারই টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যেতে পারবেন। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন একজনের জায়গায় 4 জন গেলে কতই বা বেশি মুনাফা তৈরি হবে। আপনাদের বলে রাখি, এটা কোনো মেলার রাইডের টিকিট নয়। এর একটি টিকিটের দাম 2 কোটি টাকারও বেশি। তাই একজন যাত্রী বাড়লেও সেটা ওশান গেটের জন্য দ্বিগুণ মুনাফা ছিল। 5 জনকে বসানোর জন্য এই সাবমার্সিবলটি সিলিন্ডার আকৃতির হয়, কিন্তু আমরা একটু আগেই জেনেছি যে গোলাকার আকৃতির সাবমার্সিবল তৈরি হয় এই কারণেই যাতে সেটি সমুদ্রের গভীরের অতিরিক্ত চাপকে প্রত্যেকটা অংশে সমানভাবে সহ্য করে ফেলতে পারে। যদি সাবমার্সিবলের কোনো অংশে বেশি চাপ পড়ে তাহলে সেই অংশটি ক্র্যাশ করে যেতে পারে। কিন্তু ওশান গেটের প্রাক্তন সিইও দাবি করেন তার এই নিজের করা ডিজাইনটি একদমই সঠিক। শুধু তাই নয়, তার এই টাইটান সাবমার্সিবলটিকে তিনি কার্বন ফাইবার দিয়ে বানানোর সিদ্ধান্ত নেন। সাধারণ সাবমেরিন বা সাবমার্সিবলগুলো টাইটেনিয়াম ধাতু দিয়ে বানানো হয়ে থাকে, যা সমুদ্রের গভীরে অতিমাত্রার চাপ সহ্য করতে পারে। কিন্তু কার্বন ফাইবার এমনটা করতে পারবে কিনা
তার কোনো প্রমাণ ছিল না। তাই ওশান গেটের প্রাক্তন সিইও তার এই টাইটান সাবমার্সিবলটিকে ওয়াশিংটন ইউনিভার্সিটি, এয়ারক্রাফট বানানো কোম্পানি বোয়িং, আমেরিকার স্পেস এজেন্সি নাসা অ্যাপ্রুভ করেছে বলে দাবি করতে থাকেন, যাতে তার ডিজাইন এবং ব্যবহৃত ম্যাটেরিয়ালসের ওপর কোনো প্রশ্ন তৈরি না হয়। এই দাবির ফলে 18 জুন 2023-এর অভিযানের টিকিটগুলি যথাযথ বিক্রি হয়ে যায়। এই অভিযানের জন্য টাইটান সাবমার্সিবলে 5 জন ছিল। প্রথমেই ছিল ওশান গেটের প্রাক্তন সিইও স্টকটন রাশ নিজেই। দ্বিতীয় ব্যক্তি ছিলেন পল হেনরি নার্গেওলেট, যিনি একজন টাইটানিক বিশেষজ্ঞ ছিলেন। তিনি একাধিকবার টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে গিয়ে 5000-এরও বেশি টাইটানিকের আর্টিফ্যাক্ট সংগ্রহ করেছিল। তৃতীয় ব্যক্তি ছিলেন হ্যামেস হার্ডে। এই ব্যক্তির নামে 2টি ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ রেকর্ডটি হলো মারিয়ানা ট্রেঞ্জের সবথেকে ডিপেস্ট পয়েন্টে সবথেকে বেশি সময় থাকার ওয়ার্ল্ড রেকর্ড। অতএব বুঝতেই পারছেন, প্রথম 3 জন ব্যক্তির গভীর সমুদ্রে অন্বেষণের অনেক বেশি অভিজ্ঞতা ছিল। শেষ 2 জন ব্যক্তি ছিল পাকিস্তানি বিজনেসম্যান প্রিন্স দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ, যাদের এটাই ছিল প্রথম গভীর সমুদ্রে অন্বেষণের অভিযান। 18 জুন 2023-এ সকাল 9টা 15 মিনিটে টাইটান সমুদ্রে ডুব দেয়। 1 ঘন্টা 45 মিনিট পর টাইটানের কানেকশন মাদারশিপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে সেটির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই ঘটনা নিয়ে যখন পৃথিবীতে আলোচনা চলছিল, তখনই এক নিউজ আর্টিকেল সামনে আসে, যেটা টাইটানের অতীত সম্পর্কে ছিল। এটিতে লেখা হয়েছিল যে 2018 সালে টাইটান সাবমার্সিবলের ওপর কাজ করতে থাকা ওশান গেটেরই পরিচালক ডেভিড লকরিচকে সিইও স্টকটন রাশ হঠাৎই কোম্পানি থেকে বার করে দেন। আসলে টাইটানকে স্টকটন রাশ নিজেই বিশেষভাবে ডিজাইন ও ডেভেলপ করেছিলেন। যেমনটা আমরা জানি, এর বডি পুরো কার্বন ফাইবার দিয়ে তৈরি হয়েছিল, কিন্তু গভীর সমুদ্র অভিযানের জন্য কার্বন ফাইবার যথেষ্ট ছিল না। এর উপরে এটি একটি পরীক্ষামূলক সাবমার্সিবল ছিল এবং এই সাবমার্সিবল কোনো ডিপার্টমেন্ট থেকে সার্টিফিকেটও পায়নি যাত্রী বসিয়ে গভীর সমুদ্রে অন্বেষণ করার। তাই ডেভিড লকরিচ অনেকবার ওশান গেটের সিইও স্টকটন রাশকে বলেছিলেন যে যাত্রীদের জন্য এটা মোটেও নিরাপদ নয়। এই সমালোচনা স্টকটন মানতে রাজি ছিল না, তাই তিনি ডেভিড লকরিচকে তাড়িয়ে দেন। অবশেষে যখন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল, তখন 2018 সালে প্রকাশিত একটি রিপোর্টে ডেভিড লকরিচ লিখেছিলেন যে কিভাবে একটি কার্বন ফাইবার সাবমার্সিবলের জন্য সমুদ্রের 4000 ফুট গভীরতা নিরাপদ নয়। এই রিপোর্ট দেখে ওশান গেটের সিইও ডেভিডের বিরুদ্ধে কোর্টে মামলা করে। এর রায় কোর্ট দেওয়ার আগেই টাইটান সমুদ্রের গভীরে হারিয়ে যায়। এই রিপোর্ট জনসমক্ষে আসার পরেই টাইটানের নির্মাণ নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, যেমন সাবমার্সিবলটি তখনও পরীক্ষামূলক পর্যায়ে ছিল, কেন তাকে পর্যটনের জন্য ব্যবহার করা হলো? মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কি এমন কোনো সংস্থা ছিল না যারা এমন অভিযানগুলোর ওপর নজর রাখে? এইসব প্রশ্ন ওঠাকালীনই ওশান গেট অফিসিয়ালি জানায় টাইটান ক্র্যাশ করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে একদিন পরেই ওশান গেটের নতুন সিইও নিযুক্ত হয় এবং তারা দাবি করে যে তাদের নতুন অভিযানের জন্য তারা প্রস্তুতি হচ্ছে। এসব দেখে সাধারণ মানুষ ওশান গেটের ওপর ফ্রাস্ট্রেশন বার করতে থাকে। শুধু সাধারণ মানুষই নয়, যাত্রী পল হেনরি নার্গেওলেট, যিনি টাইটানিক জাহাজ ডুবির বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন, তার পরিবার $50 মিলিয়ন সু করে ওশান গেট কোম্পানিকে। তাদের বক্তব্য ছিল টাইটানিকের ধ্বংসাবশেষ বিশ্বের সবথেকে দর্শনীয় স্থান। আর পল হেনরি এই ধ্বংসাবশেষকে 37 বারেরও বেশি লাইভ দেখেছিলেন এবং খুব কম ব্যক্তি এই পৃথিবীতে আছেন যারা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ সম্পর্কে পল হেনরির মতো জানতেন। এই মামলায় বলা হয়েছিল যে ওশান গেট তার অতীতের ভুলগুলোকে লুকিয়ে রেখেছিল, যার কারণে ওই পরিবার তাদের সদস্যদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়েছে। এরপর কোর্ট এবং মিডিয়ার প্রেশার বাড়তেই থাকে, যাতে একটি উচ্চ পর্যায়ের তদন্তের দাবি উঠেছিল। হ্যাঁ, টাইটান ব্লাস্ট করেছে, কিন্তু এর কারণটা কি ছিল আর এর জন্য দায়ী বা কে? কানাডা পরিবহন নিরাপত্তা বোর্ড এবং আমেরিকান ইউএস মেরিন ব্যুরো একটি জয়েন্ট ইনভেস্টিগেশন লঞ্চ করে, যার ফলে টাইটানের এমন কিছু তথ্য সবার সামনে আসে যেটা ওশান গেটের দিক থেকে লুকিয়ে রাখা হয়েছিল।
ইনভেস্টিগেশন থেকে জানা যায় যে 2018 সালের জানুয়ারিতে টাইটান সাবমার্সিবল সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছিল এবং পরের মাসে এটিকে বাহামাসে পরীক্ষা করবার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষা করবার সময় এই টাইটানের উপরে আকাশ থেকে বিদ্যুৎ পড়েছিল, কিন্তু এই সময় টাইটান সমুদ্রের নিচে ছিল বলে বেঁচে গিয়েছিল, কিন্তু তবুও বিদ্যুতের কারণে টাইটানের অবস্থা বিপদগ্রস্ত হয়ে গিয়েছিল। এই ঘটনার পরেও টাইটান সমুদ্রের 4200 মিটারকে স্পর্শ করেছিল, যেখানে সমুদ্রের প্রেসার 6154 PSI ছিল, মানে সেখানে 1 স্কোয়ার ইঞ্চি সমান 6154 পাউন্ড। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে এই ওজনকে, তারা জেনে রাখুন ওই গভীরতাতে 1 স্কোয়ার ইঞ্চিতে একটি বড় গাড়ির ওজন রয়েছে। টাইটান যখন 4200 মিটারের গভীরতার পরীক্ষা পাশ করে তখন সবাই মনে করে কার্বন ফাইবারের ব্যবহার সেফ, কিন্তু ইনভেস্টিগেশনে লেখা হয়েছে যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের হিসাবে সাবমার্সিবলকে ম্যাক্সিমাম যত গভীরতায় যেতে হয় তার চেয়ে 1.25 গুণ বেশি গভীরতাতে যেতে হবে পরীক্ষার সময়। অর্থাৎ টাইটান সাবমার্সিবল 3800 মিটার নিচে যাবে, তাই এটিকে 4750 মিটার পর্যন্ত নিচে গিয়ে পরীক্ষা করা উচিত ছিল, কিন্তু এটা করা হয়নি। শুধু তাই নয়, 2019 সালে ওশান গেটের পাইলট টাইটানের অভ্যন্তরে কার্বন ফাইবারের একটি ফাটল দেখতে পায়, যে ফাটলটিকে ইচ্ছাকৃতভাবে ইগনোর করা হয়েছিল। তদন্তকারীরা প্রথমবার টাইটান সাবমার্সিবল লঞ্চ থেকে শুরু করে বিস্ফোরণ পর্যন্ত একটি অ্যানিমেশনও রিলিজ করেছে, যেখানে মাদারশিপ এবং টাইটানের মধ্যে হওয়া আলোচনা প্রকাশ পেয়েছে। 16 জুন 2023 সালে সকাল 9টায় পোলার প্রিন্স কানাডা বন্দর থেকে চলে যাওয়ার পর 2 দিন ভ্রমণ করেছিল এবং আটলান্টিক মহাসাগরের সেই পয়েন্টে পৌঁছায় যেখানে 3800 মিটার নিচে বিখ্যাত টাইটানিকের ধ্বংসাবশেষ রয়েছে। 18 জুন সকাল 9:19 টাইটানকে পোলার প্রিন্স দ্বারা নিচে আনা হয়। নিচে যাওয়ার সময় টাইটান পোলার প্রিন্সকে তার লোকেশন এবং গভীরতা জানাচ্ছিল। টাইটানের লোকেশন, টাইটানের নিচে যাওয়ার স্পিড এবং গভীরতা পোলার প্রিন্স অটোমেটিক্যালি পেতে থাকে এবং সেই তথ্যকে মেসেজে কনফার্ম করা হতে থাকে। যেখানে 9:32 পোলার প্রিন্স বলে, হ্যাভ ইউ অ্যাট 680 মিটার্স? সেখানে টাইটানের পাইলট জবাব দিয়েছিল কনফার্ম। 9:36 পোলার প্রিন্স জিজ্ঞাসা করেছিল, হোয়াট ইজ ইউর ড্রাইভ পেলোড? এর উত্তর টাইটান থেকে এসেছিল 1676। এইভাবেই তাদের মধ্যে মেসেজ চলতে থাকে। 9:50 পোলার প্রিন্স থেকে জিজ্ঞাসা করা হয়, ডু ইউ সি পোলার প্রিন্স অন ইউর ডিসপ্লে? কিন্তু এই জিজ্ঞাসার কোনো উত্তর পাওয়া যায়নি। পরে 20 মিনিট ধরে চেষ্টার পর 10:13 পোলার প্রিন্সের তরফ থেকে জবাব আসে যে তাদের চ্যাট সেটিং উধাও হয়ে গিয়েছিল। এরপর পল হেনরি নার্গেওলেট চ্যাটের দায়িত্ব নেওয়ার সময় বলে, অল গুড হেয়ার। এই সময় 10:15 বাজে। ঠিক 10:28 টাইটানের দূরত্ব 2744 মিটার ছিল। এই সময় পল হেনরি বলেন তারা টাইটানিকের ধনুকের অংশে মানে বো সেকশনের দক্ষিণ পূর্বে আছেন। এই বার্তা পোলার প্রিন্স সময় মতো রিসিভ করেছিল। 10:41 পোলার প্রিন্স টাইটানের উদ্দেশ্যে বার্তা পাঠায়, যখন আপনি নিস্কিন বোতল উপরে পাঠাবেন ওই সময় অবস্থান জানাবেন। সেই সময় টাইটান বলেছিল নিস্কিন বোতল তার কাছে নেই। নিস্কিন বোতল এমন একটি বোতল যার সাহায্যে সমুদ্র তলের নমুনা সংগ্রহ করা হয়। এর কিছু মিনিট পর 10:47 টাইটানের গভীরতা 3346 মিটার ছিল, অর্থাৎ টাইটানিকের থেকে মাত্র 454 মিটার দূরে ছিল টাইটান। ঠিক তখনই টাইটান শেষ বার্তা পাঠায়। টাইটান লিখেছিল ড্রপ টু ওয়েটস। সাবমার্সিবলগুলোতে ওজন বাঁধা থাকে, যে ওজনের কারণে সাবমার্সিবলগুলো জলের নিচে যেতে পারে। যদি নিচে যাওয়ার স্পিড কমাতে হয় তাহলে সাবমার্সিবলগুলোতে থাকা ভারী জিনিসগুলোকে সাবমার্সিবলগুলো থেকে এক এক করে আলাদা করে দিতে হয়, যাতে নিচে যাওয়া স্পিড কমে যায়। এই মেসেজ করতেই টাইটানের সাথে পোলার প্রিন্সের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর পোলার প্রিন্স কী উত্তর দিয়েছিল সেই বার্তা শোনার জন্য টাইটান বা টাইটানের মধ্যে থাকা 5 জন যাত্রী আর বেঁচে ছিল না। এই ঘটনার 1.5 বছর পর প্রথমবারের মতো মার্কিন কোস্টগার্ড টাইটানের অর্ধেক ধ্বংস হওয়া একটি ভিডিও প্রকাশ করে, যেখানে সমুদ্রের 3775 মিটার গভীরতায় টাইটানকে সম্পূর্ণ একাই দেখা যাচ্ছে। এটা সাবমার্সিবলের পেছনের অংশ, যার মানে যে অংশটি ফেটে গেছে সেই অংশটি আসলে সামনের অংশ ছিল, যেখানে ওই 5 জন যাত্রী বসেছিল।
কোস্ট গার্ড থেকে রিলিজ হওয়া দ্বিতীয় ভিডিওতে সাবমার্সিবেলের আগের অংশও দেখানো হয়েছে, যেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এছাড়াও সমুদ্রের তলদেশে কার্বন ফাইবারের টুকরো দেখা যাচ্ছে, যেটা এটা প্রমাণ করে যে টাইটানের আগের অংশ সমুদ্রের চাপে ক্র্যাশ করে গিয়েছিল, অর্থাৎ জলের চাপে প্রথম অংশ ধ্বংস হয়ে যায়। এর ফলে পেছনের অংশটি আলাদা হয়ে যায়। সাথে এটাও প্রমাণ হয়ে যায় কার্বন ফাইবার যথেষ্ট ছিল না। সমুদ্রের তলদেশের এই ভিডিও তুলেছে একটি রিমোট কন্ট্রোল সাবমার্সিবল, যেটা টাইটানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার 3 দিন পর 22শে জুন 2023 সালে পালাজি রিসার্চ সার্ভিসেস পাঠিয়েছিল। যে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিল, সেই টাইটানের ধ্বংসাবশেষ টাইটানিক থেকে মাত্র 1600 ফুট দূরত্বে পড়ে রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। যদি টাইটানিক সম্পর্কে ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে ডান দিকে ক্লিক করুন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।